400 পার হলো কি হলো না কি এসে যায়, মোদিজি ক্ষমতা গেলেই হবে। তাদের আলটিমেটলি লক্ষ্য হচ্ছে দিল্লির তক্তে বসা। এবং আমার দৃঢ় বিশ্বাস প্রত্যয়, যদি বলেন একটু একটু জ্ঞানভূমি আছে, পৃথিবীর কারো ক্ষমতা নেই ওটা আটকাতে পারবে। আপনি মাননীয়, আপনি তো সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে মিডিয়া নিয়ে তো পুজো করতে যান, আবার মসজিদেও যান, নামাজটা পড়েন না, ইসলামিক বিধি আপনি মানেন না, কিন্তু মসজিদে চলে যান, তখনও তো মিডিয়া ম্যাডাম থাকে। আপনারা রাজনীতিবিদ সব করে থাকেন, মোদিজি তা থেকে মুক্ত হবে কেন? ধ্যানটা করছে না, দেখুন না, ধ্যান তো একটা ভালো কাজ। কে নাকি বলেছে দেবের অংশ, সেই দেবের অংশই তো দেব বলেছে আমি যদি চোর হই তাহলে টালিগঞ্জে অনেকেই চোর, প্রায় সবাই চোর, এর কি বলেছে। তো দেব কিন্তু জানে, আমার মনে হয় ইডি শুধু দেবকে জিজ্ঞাসা করুক, এবং বলার কদিনের মধ্যেই ঋতুমোহন না মানে বড় মাছ জালে। এবারের যে নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন, তাতে কি 400 পার করতে পারবে বিজেপি? বাংলায় কি 35 পার হবে বিজেপি? আমি এগুলো বলতে পারবো না। আমি ধ্যানে বসবো, ভারত তীরে আপনি আসবেন, ওইটা ধ্যানে বসে জেনেছি। এই 4 জুনের গল্পটা যেটা দিলাম, এটা ধ্যানে বসেছিলাম একটু, তখন আমার মনে এটা মনে হচ্ছে মিথ্যে হতে পারে। আরে আমার ধ্যান সঠিক হবে কে বলেছে? না, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক চর্চা, সেই রাজনৈতিক চর্চা থেকে বিশ্লেষণ। আমার জ্ঞান কমই কম, আর দিদি সম্পর্কে বেশি বাজে বাজে কথা বলবেন। মা শারদা, রানী রাসমণি, তারপরে ভগিনী নিবেদিতা, এমনকি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এমনকি আল্লাহ, এতগুলো যিনি নিয়ে বইতে একটু কষ্ট হচ্ছে, তার সম্পর্কে এত খারাপ কথা বলা যায় না। তাকে বুঝতে গেলে ধ্যানে বসতে হবে। এমনি খোলা চোখে আপনি উলঙ্গ চোখে তাকে অনুমান করতে পারবেন না। তার এই ভুলভাল কথাকে গুরুত্ব দেবেন না, ওটা ধ্যানের মধ্যে গণ্ডগোল করতে কি হয়ে যায়, ওইটা আপনারা বড় করে দেখবেন না আপনারা। আমি শুধু বলবো মোদিজি 400 বার, তাই তো ইসবার 400 পার না কি বলেছে না, 400 পার হলো কি হলো না কি এসে যায়, মোদিজি ক্ষমতা গেলেই হবে। তাদের আলটিমেটলি লক্ষ্য হচ্ছে দিল্লির তক্তে বসা। এবং আমার দৃঢ় বিশ্বাস প্রত্যয়, যদি বলেন একটু একটু জ্ঞানভূমি আছে, পৃথিবীর কারো ক্ষমতা নেই ওটা আটকাতে পারবে। আর বাংলাতে 35টা আসন কি হবে বিজেপির? বিজেপি 35টা তো ভাবছি না, ভালো হবে আশা করি, 35টা হবে বলে। মানে বলছেন 19-এ যে 18টা হয়েছিল তার থেকে সংখ্যাটা বাড়বে কি কমবে? একটু কম হতো, হয়তো একটু কম হতো। মাননীয় দায়িত্ব সহকারে একটু বাড়িয়ে দিয়েছে। মাননীয়ার কাছে প্রধানমন্ত্রী একটু কৃতজ্ঞ থাকা উচিত এই জায়গায়, কারণ মাননীয় হিন্দু ভোটটাকে সংযত করে দিয়েছে। আমি একটা কথা কিন্তু বারে বারে বলছি, কিন্তু এই সত্য কথা আপনাকে শুনতে হবে। হ্যাঁ মোল্লা ভাইরা, হ্যাঁ এটা দায়িত্ব দিয়ে করেছে। মোল্লা ভাইরা ভালো আছেন তো? এই যে মোদির ধ্যান, মমতার দুঃখ হচ্ছে। মোদি ধ্যান করছে কেন? মিডিয়া ওখানে আছে, ধ্যান করে সব মিডিয়া যাবে। আরে মোদিজি যেখানে যায় মিডিয়া সেখানে যায় ধায়, মোদিজি যেখানে যায় মিডিয়া সেখানে ধায়। আচ্ছা মোদিজি ধ্যান করছে, মোদিজি দিয়ে মনে হয় আমার ধ্যান করাটা ভারতবর্ষের লোক অনুকরণ করুক, অনুসরণ করুক। আমরা তো নীরবে নিভৃতার পূজা আর্চা করছি না। আপনি মাননীয়, আপনি তো সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে মিডিয়া নিয়ে তো পুজো করতে যান, আবার মসজিদেও যান, নামাজটা পড়েন না, ইসলামিক বিধি আপনি মানেন না, কিন্তু মসজিদে চলে যান, তখনও তো মিডিয়া ম্যাডাম থাকে। আপনারা রাজনীতিবিদ সব করে থাকেন, মোদিজি তা থেকে মুক্ত হবে কেন? ধ্যানটা করছে না, দেখুন না, ধ্যান তো একটা ভালো কাজ। তাতে আপনার খিল্লি করার কি আছে? তাতে আপনার মনে এত দুঃখ কেন? কেন এত ব্যথা? 4 জুনের পরে যখন আপনি যাবেন দিদি দাদার কাছে, তখন ওনার সাথে আপনার নিশ্চিত করে হবে মন দিয়ে অনেক অনেক কথা, ওনাকে ভাববেন না এত যাতা। স্যার, প্রশান্ত কিশোর না প্রতীক জৈন, কার কথা মিলতে চলেছে? যেখানে প্রশান্ত কিশোর বলছেন যে বাংলায় এক বৃহত্তম দল হবে বিজেপি, আর প্রতীক জৈন এখন যিনি আইপ্যাকের দায়িত্বে রয়েছেন তিনি তৃণমূলকে জেতানোর অঙ্গীকার করেছেন। টাকা দিয়েছে তো, দুটোই তো টাকা। আপনাদের এই যে টিভি চ্যানেলগুলো, খবরের কাজগুলো আছে, আমি তো দেখছি দ্বিধা বিভক্ত, যে টিভি চ্যানেলগুলোতে ওরা তারা টাকা পয়সা সারা ফলে আলটিমেটলি যে যার মতো কথা বলে। তো প্রতীক জৈনকে কে টাকা দিয়েছে? আর ওই যে ছিল আগে দিদির সাথে ছিল কি প্রশান্ত কিশোর নাকি, সে এখন যুবক কিশোর থেকে কি হয়েছে, বুড়ো হয়ে গেছে, সে এখন নাকি বিজেপির সাথে এসছে। ফলে আমি দুজনের কথা কি গুরুত্ব দিই না, আমার এদের কথা গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি আছে বলে মনে করি না। খোলা চোখে সাধারণ মানুষ বঙ্গবাসী যা দেখছে ওটাই সত্য। প্রশান্ত কিশোরকে বলতে হবে আমাদের কি ঘাসে কি, আমার কি ঘাসে মুক্তি চলি নাকি? আমাদের মাথার মধ্যে কি গোবর আছে নাকি? কি বলেন, কি মনে করেন আপনারা? আর ওরা কি অন্য কিছু তৈরি হয়েছে নাকি? আমরা পরিষ্কার বলছি, বিজেপি যা আসন পেত দিদির দায়িত্ব সহকারে ওই আসনটা বাড়িয়ে দিয়েছে, বিজেপি ভালো আসন পাবে। আর কি বলার আছে? হ্যাঁ অবশ্যই 2019-এর চেয়ে ভালো পাবে, হ্যাঁ নিশ্চিত করে 2019-এর চেয়ে কম পেত, নিশ্চিত করে আমার চোখে নিশ্চিত করে 2019-এর চেয়ে ভালো পাবে। দিদি করে দিলেন
দিদি দায়িত্ব সহকারে করে দিলেন। হ্যাঁ মোল্লা ভাই কেমন আছো, সব ঠিকঠাক আছে তো? মন দিয়ে মন দিয়ে মন দিয়ে ভজনা করো। আপনাদের দিদি তো নির্মল মাঝি তো আল্লাহ বলেছে, আপনাদের দুঃখ হয় না? নির্মল মাঝি আল্লাহ বললে আপনাদের কিচ্ছু না। এবার কলেমা টলেমাগুলো ঠিক করে দেখে নিন, কলেমাতে কোনটা যুক্ত করবেন। নির্লজ্জ জাতি একটা আর কি, নির্লজ্জ জাতি। শেষ হয়ে গেল জাতিরা পুরো, এন্টালি জাতিরা শেষ হয়ে গেল পুরো। এই আমি কালকে প্রেস কনফারেন্সে বলেছি, দিদি আবার বলেছে কি যে কোরআন শেষ হয়ে যাবে, আমার ভজনা আমার কাজ কীর্তি শেষ হবে না। হারে কোরআন আছে, আরো কিছু ধর্ম আছে, হিন্দু ধর্ম নেই কিছু, হিন্দু ধর্ম সহিষ্ণু জাতি। মুসলমানরা দিদির ক্ষেত্রে গেলে সহিষ্ণু, অন্যদের ক্ষেত্রে অসহিষ্ণু। রাজন্য বাচ্চা মেয়েটি বললে অসহিষ্ণু, বাকিদের আপনি আমি বলে তো কেটে দেবে, তে বিসমিল্লাহ বলে কেটে একদম এক্ষুনি কোতল করে দেবে। দিদি শুধু চলবে। কি মুরগি বানিয়েছে, চাক আস্ত পাক্কা মুরগি, দুধের গাইটা ঠিক বলেছে, পাক্কা দুধের গাই। গতকালকে বলছিলাম, গতকালকে প্রেস কনফারেন্সে রাজ্যের সব প্রেসগুলোই ছিল আর কি, কলকাতা প্রেস ক্লাবে। এই সংরক্ষণ নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। মুসলমানরা কি করে বাঁচবে, মুসলমানদের আগামী প্রজন্ম ছাত্র সমাজ কি করে খেয়ে পরে বাঁচবে, মর্যাদা নিয়ে বাঁচবে, সেটা নিয়ে কথা বলছে এই কাজী মাসুম আক্তার। পশ্চিমবঙ্গে কোনো মুসলিম সংগঠন রাস্তায় দাবি না, আমি অন্তত নেমেছি 1 লাখ উদ্যোগী। হ্যাঁ, প্রেসিডেন্সি কলেজ, সেন্ট জেভিয়ার্স প্রেসিডেন্সি কলেজ, আলিয়া বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, আর আর বিদ্যাসাগর, আর ওই যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্তত 30-35 জন ছাত্রছাত্রী, পিএইচডি করা হোল্ডার, পিএইচডি ছাত্রছাত্রী, ওই সবাই ছিল। প্রায় 120 জনের মতো ছিল। বিদ্যুৎজন, মুসলিম বিদ্যুৎজন ছিল। হ্যাঁ, মিডিয়া ছিল, ভরে গিয়েছিল সেখানে। ওই পিএইচডি করা ছাত্রছাত্রীরা কাঁদছে আমার কাছে, তারা ডক্টরেট করেছে, তারা গবেষণা করছে, মুসলিম ছেলে মেয়ে, যে আমাদের কি হবে। ওরা আজ অকুল পাথারে, ওই নিয়ে চিন্তা নেই, ইমাম ভাতা নিয়ে চিন্তা, হজ হাউস নিয়ে চিন্তা, ইফতার পার্টিতে দিদি গেল কিনা এটা নিয়ে চিন্তা, দিদি মাথায় কাপড় দিল কিনা, হিজাব পরলো কিনা এটা নিয়ে চিন্তা, মুসলমানদের নামে নজরুল একাডেমি করে দিল কিনা এটা নিয়ে চিন্তা। নির্লজ্জ জাতি, পরম অযত্নে দায়িত্ব সহকারে যাতে করে ওবিসি এটা এই যে সংরক্ষণ বাতিল হয় তার বিহিত বন্দোবস্ত 2012 সালের আইনে করা হয়েছে। 2012 সালে যে আইন, যে সংরক্ষণ আইন মাননীয় করেছেন, সেই সংরক্ষণ আইনটা 1993 সালের যে অনগ্রসর জাতি বিষয়ক যে আইন, তার পরিপন্থী। কেন পরিপন্থী হলো, কেন করলো, কে পরিপন্থী করলো, কিভাবে করলো, কেন ঠিকমতো করে সমীক্ষা নিরীক্ষা পরীক্ষা বিধি প্রকরণ মানা হলো না, কেন কাঁচা কাজ করা হলো? এটা কাঁচা কাজ করার পরিণাম। সস্তায় মুসলমানদের বিভিন্ন গোষ্ঠীকে যুক্ত করে দিয়ে, ধর্মের নামে তো হবে না, ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নেই, উঁচু নিচু নেই, ইসলাম ধর্ম অনুযায়ী সংরক্ষণ হয় না, জনগোষ্ঠী অনুযায়ী হওয়ার কথা, আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক কারণে হওয়ার কথা। কারণ ঐতিহাসিক কারণে মুসলমানরা দলিত থেকে ধর্মান্তরিত, দলিত অংশ থেকে ধর্মান্তরিত, ঐতিহাসিক কারণে তাদের যে নৃতাত্ত্বিক মানদণ্ড, সেই মানদণ্ড আগে যা ছিল এখন তাই, মুসলমান তাই, তখন অমুসলমান ছিল তারা। তাদের যে ধর্মান্তর, সেই ধর্মান্তরের যে ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড, সেখানটা দেখতে হবে। কামার, কুমোর, তাঁতি, জোলা, জেলে, তারা তো আজ থেকে 4-5 প্রজন্ম আগে যখন অমুসলমান ছিল তখনও তারা এই ওবিসি ছিল, অনগ্রসর জাতি ছিল। তারা মুসলমান হওয়ার পরে তারা তো আজও অনগ্রসর। তাহলে মানদণ্ড তো পরিবর্তিত হয়নি, ধর্ম পরিবর্তিত হয়েছে। তাই হিন্দু সমাজের থেকে যাওয়া কামার, কুমোর, জোলা, তাঁতি, তারা যদি সংরক্ষণ পায়, মুসলিম সমাজে চলে আসা কামার, কুমোর, জোলা, তাঁতি, হাজাম, তাই তো, মেথর, তারা সংরক্ষণ থেকে বঞ্চিত হবে কেন? তাই তো, মানদণ্ড ক্লিয়ার করতে হবে। ওবিসির এখতিয়ারের মধ্যে সাবকাস্ট হিসাবে যারা যারা ঢুকেছে তাদের প্রকৃত সমীক্ষা হয়েছে কিনা সেটা দেখে মূল্যায়িত হওয়ার কথা, অর্থ সামাজিক অবস্থানের নিরিখে। সেটা হয়নি, কোথায় খামতি আছে। আমি গতকালকে বলেছি, মাননীয় ইমিডিয়েটলি ওটাকে রেকটিফাই করে সুপ্রিম কোর্টে যাক, না সুপ্রিম কোর্টে কি হারবে? গেল, আমও গেল, আটিও গেল, ঘুরিও গেল, লেটায়ও গেল, সব গেল, ইজ্জতে গেল, মর্যাদাও গেল। বেহালার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলছেন যে এবারে আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি, নরেন্দ্র মোদীকে হয়তো আর 7 থেকে 8 দিন বলতে পারবো প্রধানমন্ত্রী। কিন্তু আমার কাছে তো অন্য খবর আছে, মানে আমি কল্পনার খবর বলছি। আমি মাঝে মাঝে কল্পনার জাল বুনি, মাঝে মাঝে ঘুরে চলে যাই, ধ্যানে চলে যাই,
তখন আমার ধ্যানের মধ্যে আমি অনেক কিছু যেন দেখতে পাই, জানেন তো, সাধনা করতে পারি, মানে যোগ সাধনাও করি। আমার যেন মনে হলো আমার ধী শক্তি দিয়ে এই 4 তারিখের রেজাল্ট আউট হওয়ার পর মাননীয়া প্রধানমন্ত্রীর কাছেই যাবেন। না, রাহুল নয়, সেটা নয়, সেই প্রধানমন্ত্রী রাহুল নয়, অরবিন্দ কেজরিওয়াল নয়, নিজেও নয়, সেটা ওই দাদার কাছে যাবেন। তার জন্য শুনলাম নাকি আমটাও কিনে রাখছেন, মালদার ভালো আম ইতিমধ্যে অর্ডার দেওয়া হয়ে গেছে, যে 4 তারিখের পর 5-6 তারিখে বলবে এই আমাদের লোকদের ওখানে তো ইডিভিটি পাঠিও না, একটু ম্যানেজ করো, এরম করো না গো, এরম করতে নেই। তুই প্রধানমন্ত্রী হয়েছে, তোমার জন্য কত চেষ্টা করলাম, সাধুদেরকে যাতা করে বলে হিন্দু ভোটটা কত সুন্দর এক কাজে করে দিলাম না, তোমার কৃতজ্ঞতা থাকা উচিত দাদা। প্রধানমন্ত্রী হয়েছ, এবার 100 দিনের কাজকর্ম সব ব্যবস্থাটা করে দাও, টাকাটা দাও। আরে বাবা, লোকে না পাক, আমাদের ক্যাডাররা তো পাবে, আমাদের ক্যাডার না খাবি থেকে। আমি কোনো পার্টি করবো না, এই যে বিধানসভায় জিতবো, কি করে জিতবো? আমার ক্যাডারগুলো যদি টাকা পয়সা চুরির মাল যদি না পায়, আরে এই যে ঝড়টা গেলো, ঝড়ে একটু টাকা দাও তো, ওই টাকাটাও তো আমাদের ভাগ করে খেতে হবে। ওই কত সুন্দর আমফানের সময় আমাদের লোকগুলো কত ভাগ করে খেয়েছিল, এবার একটু দাও। ঝড়টা ভালো হয়নি, একটু ভালো করে ঝড়টা হলে, একটু ভাঙচুর হলে একটু বেশি টাকা পাওয়া যেত, তুমি টাকাটা দাও। আর এই আবাস যোজনা টাকাটা দাও তো একটু, আমাদের লোক আর দেওয়া, কিছু লোক পাবে কিছু লোক পাবে না, আমাদের লোকগুলো পাবে কোথায়? আমরা যাদের নিয়ে রাজনীতি করবো, টাকা যদি টাকা না পায় তারা থাকবে? তো ওই কত কষ্ট করে যেতাম, কত খাটলাম, আম যাবে। আমি আমার মনে হয় কাপড় চোপড়ে অর্ডার দেওয়া হয়ে গেছে, যেটা আমি আগেও বলেছি আপনাদের, ওটা কিন্তু শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের স্পর্শ থাকতে হবে, ওগুলো অর্ডার হয়ে গেছে, উত্তরেও কেনা হয়ে গেছে। এ সব নিয়ে 4 তারিখের পর উনি দল বেঁধে, মানে দল বেঁধে বেশি লোক যাবে না, কাছের লোকরা, উনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হবে। অবশ্যই এটা ভালো পুষ্পস্তবক নেবেন, ভালো দামি পুষ্পস্তবক এটা নেবেন, আর কিছু একটা গিফট নেবেন। আমি কি গিফট বলতে পারবো না বাবা, ওটা থাইল্যান্ড থেকে আসা গিফট নয় কিন্তু, দুবাই থেকে আসা গিফট নয় কিন্তু, ভারতের গিফট, আমাদের বঙ্গ সংস্কৃতির গিফট, এটা এই বঙ্গ ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে গিফট, সেইটা নিয়ে উনি যাবেন। আমার ধী শক্তি বলছে, ফলে উনি প্রধানমন্ত্রী হবেন না, এটাই একটু ইয়ার্কি করেছিলাম দাদা, ভোটের আগে না তোমার সাথে দাদা একটু ইয়ার্কি করেছিলাম, তুমি আমার ইয়ার্কিও বুঝলে না। আমাকে অটলজি কত ভালোবাসতেন, আমাকে আরএসএসও কত ভালোবাসে জানেন তো, আমার সাথে বেশি লাগবে না, আমি তোমাদেরই লোক, তুমি ভুলে যাও না কিন্তু। ফলে তোমার এই যে জয়লাভ আমার হৃদয়ের মধ্যে, আরে কাল তো দেবো, ভোট করতে গেলে তোমাকে একটু লাথিবাজি দেখাতে হবে না, ভোট হবে বাংলার কালচার, এটা তুমি তো জানো, এটা বাংলার কালচার দাদা, ভালো করে জানো এটা বাংলার কালচার। তোমাকে যখন ওই দেখা যাচ্ছিল তুমি এই পাহাড়ের গা দিয়ে উঠছো, তুমি অমিত শাহ সব উঠছো, আমি কি সুন্দর শাড়ি পরে লাথি মারছিলাম, দেখেছো কত ব্যায়াম করি, পাহাড়ের গায়ে গিয়েও ব্যায়াম করি এখন, আমি দৌড়তে দৌড়তে পাহাড়ের গায়ে চলে যাই। ওটা কার্টুনে ছিল, বাস্তব নয়, তো ওদের রাগ হয়েছিল, তোমার একটু মনে করো না, সরি, হ্যাঁ, পারলে তোমার প্রণাম করে দিচ্ছি একটু। ওটা তো আমি যদি বলি না ভুল, তাহলে কিন্তু লোকের উৎসাহ নষ্ট হয়ে যাবে। তাহলে আমার ওই যেমন অম্বিকাশ মহাপাত্র কার্টুনের সবাই অ্যারেস্ট করেছিলাম, আমি নাহলে ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করে দিতাম। ওটা আমাদের আইটি সেক্টরে আছে ছেলেগুলো, সব ওই কাজগুলি ওরা করে, আমি কিন্তু অ্যারেস্ট করিনি, করলে বার্তাও না চলে যাবে না, দুধের গাড়িটা ভাববে ও বাবা এ এত মায়াদয় মোদির প্রতি কেন, এত ময়দা কেন মোদির প্রতি, আমার অসুবিধা হয়ে যাবে না? ওদের তো রাখতে হবে, খাইয়ে পরিয়ে বাঁচিয়ে, ওদের দুধের গায়ে ওই দুধ থেকে চা হবে, চাটা আমরা খাবো, খেয়ে ভাতটা ফেলে দেবো, আমরা তো এই কাজই করছি। ওই জন্য ওবিসি সংরক্ষণটা দেখেছো, এমন করে কায়দা করে করেছি না, ওবিসি সংরক্ষণটা এমনভাবে সব মুসলমান ধর্মের নামে তো হয় না ওবিসি সংরক্ষণ, কিন্তু আর্থসামাজিক পরিস্থিতিতে জাতির নামে হয়, শ্রেণীর নামে হয়। এবার দিয়েছে কন্ট্রোল করে, 35টা গ্রুপকে এমন ঢুকিয়েছি, পুরো হতপচ করে দিয়েছে, ব্যাস তোমরা যেটা চেয়েছো ওটাই হয়ে গেছে তো, একদম ওই গেরুয়া এই আমাদের হাইকোর্ট বাতিল করে দিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের রাজনীতিতে কি বড় পরিবর্তন হতে চলেছে? কি পরিবর্তন হবে? প্রধানমন্ত্রী তো ক্ষমতা আসবে, এটা কি বলার অপেক্ষা রাখে? প্রধানমন্ত্রী ক্ষমতা আসবে, আর আমি বুঝতে পারছি না, কদিন আগে জানছিলাম এই বলছিল কিনা, অভিষেক বলছিলেন না, যে 33টা ভোট, 33 জায়গায় ভোট হয়ে গেছে নাকি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি সংযোজন করব, যে 42 তিনি আর বলছেন না, এখন তিনি তার টার্গেটটা নামিয়ে এনেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বলছেন 2000, আমি কোট আনকোট বলছি, 2019 সালের ভোট 22 ছিল, যদি খুব খারাপ হয়, যদি পৃথিবীর অসাতলে যায় তাহলেও 23 হয়। এখনো পর্যন্ত 9টি আসনে ভোট বাকি আছে, 33টি আসনে ভোট হয়ে গিয়েছে, এর মধ্যেই তৃণমূল 23 পার করে ফেলেছে। তাহলে 33 থেকে 23 বাদ দিলে কত হয় গো? 10 হয় না? 33 থেকে 23 বাদ দিলে 10 হয়, তা 10টা আসন তাহলে বিজেপি পাবে নাকি একটা সিপিএম একটা কংগ্রেস পাবে?
আর মাননীয় যে কদিন আগে বললো বিজেপি রাজ্যে 5টা আসনও পাবে না, তাহলে মাননীয় একটু জিজ্ঞাসা করি, আপনি সত্য কথা বলছেন না অভিষেক সত্য কথা বলছেন? অসত্য কথাটা কে বলছেন একটু টস করে আমাকে জানান, একটু টস করুন, একটু তুলে দিন। নাকি এরকম বলতে হয় বলে লোককে বিভ্রান্ত করার জন্য? মানে 33-এর মধ্যে হিসাব হচ্ছে, এখন 42-এর মধ্যে হিসাব হচ্ছে না। তাহলে অভিষেক বলছেন যে আমরা 23 পেলে 33টার মধ্যে বাকি 10টা অন্যরা পাবে। তাহলে বাকি 10টা যে অন্যরা পাবে, সিপিএম কংগ্রেস জন্য একটা করে পাবে, আমি ধরে নিচ্ছি। ওরা যেটা বলতে চায় আসলে পাবে না হয়তো, তাহলে 10টা বিজেপি পাবে। তো মাননীয় তো বলছেন 5টাও পাবে না। কোনটা ঠিক? পাগলামি তো সীমা থাকা চাই। আসলে কিছু না, আসলে শেষ দফা ইলেকশনের আগে যারা তৃণমূল করছেন তাদের মনে একটু বল দেওয়া, অনেকটা আতঙ্কে তারা আছেন, তাদের কথাবার্তা যেন তাই মনে হচ্ছে, কোথাও তারা আতঙ্কিত। আর ভুলভাল বোকা এ বলার আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখেছি একজন নেতা বলেছিলেন, কংগ্রেসের নেতা, তিনি এখন বেঁচে নেই, তার নাম আর বলবো না, যে আমি হেরে গেলে বাড়িতে কুকুর পুষবেন। তিনি হেরেও গেলেন, কেউ তার বাড়িতে কুকুরও পোষেনি, কেউ ধরতেও যায়নি। এগুলো বলতে হয়, রাজনীতির লোকেরা মিথ্যে কথা বলবে না, হয় নাকি? এই রাজনীতি করে মিথ্যে কথা বলছে না, ওরে বাবরে কি ভয়ঙ্কর কথা রে। হ্যাঁ, মিথ্যে কথা বলতে হবে। ধন্যবাদ। কয়লা পাচার, সেই সুদূর প্রচারী কয়লা পাচার মামলায় শেষ অবধি নাম জড়ালো রূপলী পর্দার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। তাকে হাজিরার নোটিশ পাঠিয়েছে ইডি। কি বলবেন? কিচ্ছু বলার নেই, দেব যেটা বলেছে সেটাই আসল। কে নাকি বলেছে দেবের অংশ, সেই দেবের অংশই তো। দেব বলেছে আমি যদি চোর হই তাহলে টালিগঞ্জে অনেকেই চোর, প্রায় সবাই চোরের, ওরা কি বলেছে। তো দেব কিন্তু জানে, আমার মনে হয় ইডি শুধু দেবকে জিজ্ঞাসা করুক, এবং বলার কদিনের মধ্যেই ঋতুপর্ণা মানে বড় মাছ জালে। না আমি ভাবি দেব হঠাৎ এই কথা বলতে গেল না, হিরণের যে চ্যালেঞ্জ তার প্রত্যুত্তরে দেব এটা বললো। আমার তখনই মনে হয়েছে দেব কিন্তু খুব সিরিয়াসলি বলেছে, ও একটু সাদামাটা লক্ষিত দেব, অত কুটিল নয় মনে আর কি, আমার যতটুকু মনে হয়। এবং খোলামেলা টাইপের, সিনেমায় অভিনয় করছে, জনপ্রিয় অভিনেতা তো, ওই জন্য আমার কথা শুনেওছে। আমি ওকে আমি একথা বলেছিলাম, কেউ জয় শ্রীরাম বলে মাননীয় যেন তাকে নিজে জয় শ্রীরাম বলে তাকে করমর্দন করে বা তাকে জড়িয়ে ধরে বা ভালোবাসে, স্নেহ করে। সবাই ছোটো ছোটো যারা বলে, মাননীয় তেড়ে যাচ্ছেন, ভুল করছেন। আমার কথা দেব শুনেছিল, আমি আগেও আপনাদের বলেছি, দেব কিন্তু দিদি না শুনলো, দেব শুনেছিল, এবং সে জয় শ্রীরাম বলতে নিজেও জয় শ্রীরাম বলে জড়িয়ে গেল, ধরে ফেললো, ব্যাস তাকে জয় শ্রীরাম বলে বন্ধ হয়ে গেল। অর্থাৎ দেব এগুলো জানে, দেব কিন্তু জানতো ঋতুপর্ণা জালে গেল। আমি দেবকে দিয়ে মূল্যায়ন করতে, আর কত পণ্যা আছে, ঋতুপর্ণা জালে যাবে এরকম একটা কথা কিন্তু আগেও ছিল। আমি বিশ্বাস করতে চাইনি, আমি কিন্তু ঋতুপর্ণার ভক্ত, আমার সাথে প্রাথমিক পরিচয় আছে। আমি কষ্ট পাচ্ছি একটু, মানুষের আবেগগুলো, যারা শ্রদ্ধা ভক্তি করে, ভালোবাসে, মানুষের তো কিছু আইডল থাকে, মানুষের অনুভূতি থাকে, যারা সিনেমাতে দীর্ঘদিন ধরে দেখেছে অসাধারণ পাঠ, অসম্ভব ভালো মানুষের পাঠ, যাকে অসম্ভব ভালো মানুষ দেখে 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 প্রজন্মের পর প্রজন্ম, একটা প্রজন্ম দুটো প্রজন্ম দেখে এলো, একটা বিশেষ বয়সে গিয়ে ইডি তাকে কিসে ধরছে, যে রেশন বন্টন দুর্নীতিতে যুক্ত। এর আগে আমার যতটুকু জানা আছে, রোজভ্যালিতেও তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, তার এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালি ইস্যুতেও নাকি আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ডাকা হয়েছিল। অর্থাৎ অনেক পুরনো গল্প এসব আর কি। তাহলে এদের কি এত টাকা পাওয়ার পরও খাই মেটেনি, আশ মেটেনি? এদের নামের সাথে সেই বাকিবুল জুড়ে গেল। বাকিবুল তো সিনেমায় টাকা ঢেলেছিল, তাহলে সিনেমার টাকাগুলো ঢেলেছিল কোথায়? জ্যোতিপ্রিয় বালুদা। উফ, গরিবের রক্ত, সবাই তার ভক্ত, গরিবের রক্ত খেতেই হবে। আমি বুঝতে পারছি রেশন দুর্নীতি লাস্টে, মানে আমি বুঝতে পারছি না, অকল্পনীয়। ঋতুপর্ণা অবশেষে যদি বলে না এটা তো অভিযোগ প্রমাণিত, অভিযোগ প্রমাণিত দরকার নেই, ইডি তো গেল, ইডি তো আপনার কাছে, পৌলমী তোমার কাছে কি ইডি গিয়েছিল নাকি গতকাল রাত্রে সন্ধ্যেবেলা? জানি তো, আমার বাড়িতে আমি কবে থেকে আশা করছি ইডি একটু আসবে, আসছে না। আমাদের বাড়িতে আসছে কেন? এই জাল কত অবধি বিস্তৃত বলে আপনার মনে হয়? গোটা টালিগঞ্জকে ছানবিন করতে হবে, গোটা টালিগঞ্জ। কেমন মনে হয় বেশ কিছু নায়ক নায়িকা ইতিমধ্যে র্যাডারে তো এসেছে, নাহলে ক্ষুদ্র একজন ডি লেভেলের নায়িকা নাকি অভিনয় ছোটোখাটো করে, সে হৈমন্তী, হেমন্ত মাসে আসে আর কি, হৈমন্তী।
তার হাওড়ার বাড়িতে ওএমআর সিট, মানে জঙ্গলমহলে বুড়িমা ওই উনানে রান্না করছে, গ্যাস গিয়ে পৌঁছায়নি। হঠাৎ করে পৌর্ণমী তুমি গিয়ে দেখলে উনানের মধ্যে কাগজ কিছু পড়ে আছে, কাগজ কি, সেটা হচ্ছে ওএমআর সিট। গোটা রাজ্যে ওএমআর সিট আছে, ওই আমাদের এতে নেই, এসএসসি ভবনে নেই, এসএসসি অফিসে নেই, রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, কারণ কাগজ তো লোপাট হয়ে গেছে। ও কাগজ তো বিক্রি করে, ওই কাগজ বেচেও টাকা পেয়েছে মনে হচ্ছে, মানে ওএমআর সিট বেচে যে 20 টাকা হয় ওটাও ছাড়বে না, ওটাও ছাড়বে না। ওএমআর সিটের তো দাম আছে রে ভাই, ওইটা তো কাজী তোর বিক্রি হয়, ওটা বিক্রি করেছে। সেটা ঠাকুরমার ঝুলির কাছেও গেছে, হরিমন্দির হাওড়া বাড়িতে গেছে। তাহলে আমার গোটা টালিগঞ্জে যারা ভালো মানুষ, সবাই তো অসৎ হতে পারে না, যারা ভালো মানুষ কলা কুশলী সব আছে, তাদের মনে খুব ব্যথা, তাদের মনে খুব ব্যথা, বদনাম হয়ে যাচ্ছে, দেখে যাচ্ছে। আর টালিগঞ্জের লোকগুলো কেমন ঘুরছে দেখেছে, সব দলই আছে, ব্যাস করে কমে খাচ্ছে। আচ্ছা, টালিগঞ্জের লোকদের যদি টিকিট না দেয়, খুব ঠান্ডা মাথা বুঝুন, ধরুন টালিগঞ্জের লোকজন এসছে, টিকিট দিল না, তাহলে সে দলে থাকবে? আপনি বলুন উত্তর দিন। যেমন সায়ন্তিকার কি নাম, তাকে নাকি টিকিট দেয়নি, সে কি রেগে টং, অবশ্যই দিদি দেখলো ঝামেলা আছে, তাকে আবার দিয়ে দিল বরানগরে, ওই বিধানসভায় দিয়ে দিল না। কালো টাকাকে সাদা করা, কালো টাকা সাদা করার জন্য শত শত সিনেমা তৈরি হচ্ছে, অর্থাৎ অন্ধকারের আতুরঘর, ওখান থেকে টাকাটা সাদা করার একটা জায়গা চলে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকার কারবারই চলে, নোংরামি চলে। আমি সিনেমা করাকে ফলো করতে বলছি সরকারকে, আমি বলছি যে ডাবিং সিনেমা প্রচুর হচ্ছে, যে সিনেমা কোনো হলে চলে না, এত খাদ্য এত নিম্নমানের কল্পনা করা যায় না। সেই সিনেমাতে বিভিন্ন নায়ক নায়িকা দেখানো, কোনো রোলই নেই, কিচ্ছু নেই, কোনো লেখাই নেই, একেবারে জঘন্য। তারা জানে, যারা করছে তারা জানে যে জগৎ সিনেমা, কিন্তু টাকার হিসাবটা হয়ে যাবে সাদা টাকা কালো করা, এই কালো টাকা সাদা করা। আসলে কালোটা বলতে আমার খুব কষ্ট লাগে, ওটা আসে নয়, সাদাটাই বেশি আসে। আমি পরিষ্কার বলছি, এটা হতে পারে না, এগুলো বন্ধ হোক। আর এর সাথে আমি একটা কথা যুক্ত করব, মাননীয়া, আপনি গতকাল তো বললেন শওকতকে বাঘের বাচ্চা আর ভালো ছেলে, কেন তাকে ডিস্টার্ব করছে, কেন তাকে কেন্দ্রীয় বাহিনী ধরতে যাচ্ছে, কেন তার তদন্ত চলছে? ঋতুপর্ণাও তো সৎ, পরিচ্ছন্ন, সুন্দরী, বিদেশী অভিনেত্রী, প্রতিভাধর, কত কি বললাম না, সেখানেও ইডি যায়। কি করে আপনার শওকত পার পায়? শওকত তো শিল্পের মালিক, বিরাট একটা শিল্প চালায়, বোমা শিল্প, বাংলার যে শিল্প ম ম করছে, সেই বোমা শিল্পের তিনি অধিকারী। আপনি বলেছেন তুই বোম বাঁধিস, আচ্ছা বোম বাঁধলে ভালো ছেলে হয়? বোম বাঁধলে কেউ ভালো ছেলে আমি জানা নেই, দিদি বলছেন, আপনি বলছেন তো, এই তুই বোম বাঁধিস আর তুই জাহাঙ্গীরের সাথে ঝগড়াঝাটি করিস, আর আপনার এ কি বলছে শওকত, না দিদি জাহাঙ্গীর মার্ডারের আসামি, ওর সাথে আমি মিলবো না। দেখুন, তোদের পড়া সবচেয়ে ভালো ছেলে কে রে, বলে যে গাছ উঠে মদ খাচ্ছে, একটাও কি ভালো নেই। আপনি বলছেন তাকে ভালো ছেলে, বাঘের বাচ্চা, অনুব্রত ছোট ভাই, অনুব্রত সন্তান। আচ্ছা, ও ভালো ছেলে হলে আমাদের তো বোম বাঁধা উচিত, তাহলে আপনার আমার কি উচিত? বোম বাঁধা উচিত। বোম বাঁধলে মানুষ ভালো থাকে, মানে ভালো ছেলে হবার জন্য বোম বাঁধতে হবে? তাহলে বাংলায় যত সৎ মানুষ আছে তাদেরকে আমি দিদির কথা অনুযায়ী বলি, আপনারা প্রত্যেকে বোম বাঁধা শিখুন। বোম বাঁধা শিখলে আপনাকে কেউ কোনদিন খারাপ ছেলে বলতে পারবে না, খারাপ মানুষ বলতে পারবে না। দেখি চেষ্টা করে, পৌলমী তোমাকে নিয়ে আমি বোম বাঁধতে যাব, তাহলে ভালো ছেলে তকমা পাবো। ধন্যবাদ। কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়ে গেছে তৃণমূল জমানোর সমস্ত ওবিসি সার্টিফিকেট। এই রায়ের পরই বিচার ব্যবস্থার একাংশকে ক্রমাগত নিশানা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ফের একবার সুর চালালেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন তোষণের জন্য দেশের সংবিধানের উপরেও হামলা করছে তৃণমূল, পিছিয়ে পড়া সমাজকে সংরক্ষণ দিয়েছে সংবিধান, কিন্তু তৃণমূল লুট করছে মুসলমান, স্পেসিফিক করে দিচ্ছেন মুসলমানদের বেআইনি ভাবে ওবিসি সংরক্ষণ। এটা প্রধানমন্ত্রী তো অস্ত্র তুলে দেওয়া হয়েছে, যেভাবে উনি বলছেন 97% লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের ওবিসির মধ্যে। ওবিসি এতে আগে মুসলমানরা ছিল বেশি, ওবিসি এর মধ্যে অমুসলমানরা ছিল, মানে ধর্মগত ভেদে। কিন্তু পরে মমতা ব্যানার্জি এসে কি করেছেন, ওটা গুলিয়ে দিয়েছে। ওবিসি এর লোকদেরকে বিয়েতে ঢুকিয়েছে, বিয়ের লোককে এ ঢুকিয়েছে, তাতে মুসলমানদের চাকরি 10% কোথাও নেই, কোথায় 2%, কোথায় 3%। এতদিন পরে মুসলমানরা সংরক্ষণের সুযোগ পায়নি, থেকেও নেই। আর শুনে রেখে দিন,
ব্যাকগ্রাউন্ড যদি দেখা হয়, ভারতের সংবিধান অনুযায়ী সংরক্ষণ শুধু তফসিলি জাতি আর উপজাতির জন্য 20 বছরের জন্য দেওয়া হয়েছে। 20 বছরের জন্য কি তফসিলি জাতি আর উপজাতির জন্য সংরক্ষণ ছিল। কিন্তু সংবিধানের ধারা আছে 16-4 ধারা। আমার এটা 2012-13 সালে লেখা বই, এই বঞ্চিত রাখার ষড়যন্ত্র বইটার নাম। কি করে মুসলমান সমাজকে বঞ্চিত রেখেছিল এটা নিয়ে আমার লেখা বই। ছত্রে ছত্রে পাতায় পাতায় অক্ষর অক্ষরে লেখা, যে বঞ্চনা রীতিবৃত্ত, তখনই লিখেছিলাম সেই 2012-13 সালের গল্প। এটা সেই কথাগুলি এখানে রয়েছে। এটা 2012 সালের আমার লেখা একটা আর্টিকেল। এখানে আমি বলেছি সংবিধানের 16-4 ধারা পরিষ্কার লেখা আছে। সংবিধানের 16-4 ধারা, সবাই শুনুন, যারা এটা নিয়ে একটু কম ধারণা রাখেন শুনুন, পরিষ্কার লেখা আছে 16-4 ধারা। Nothing in this article shall prevent the state from making any provision for the reservation of appointments or post in favor of any backward class of citizen which in the opinion of the state is not adequately represented in the service under the state. অর্থাৎ রাজ্য পিছিয়ে পড়া অংশ চিনতে পারলে তাদের সংরক্ষণের আওতায় আনতে পারে। তারা কি হিসেবে আসবে? আদার ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে আসবে। তফসিলি জাতি উপজাতির বাইরে যারা পিছিয়ে আছে, সংবিধানে তার অপশন আছে। শুধু মুসলমানদের জন্য নয়, শিখ খ্রিস্টান এবং হিন্দুদের অন্য অংশগুলোর জন্য, যে অংশগুলো ওবিসি বিয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা বাদ গেছে, মূলত মুসলিম বিভিন্ন গোষ্ঠীগুলোই মূলত বাদ গেছে, যাদের বাদ দেওয়া হয়েছে, মানে যাদের জন্য সার্টিফিকেটগুলো বাদ হয়েছে। 5 লক্ষ যে সার্টিফিকেট বাদ হয়েছে, শোনা যায় যে লক্ষ্মীর ভান্ডারের আসরে বসে বুড়ি মুরগির মতো সার্টিফিকেট দেওয়া হয়েছে। সে কারণে এই কাটবানির গল্প আছে, সবটা গেল জলে এবং টোটালটাই অবৈধ বলে এখন দেখে দিয়েছে। যাকে গেরুয়া বলে, হাইকোর্ট গেরুয়া নাকি, আবার নতুন করে গেরুয়া হাইকোর্ট। আমার বক্তব্য হচ্ছে ওবিসিদের আন্ডারে এই 16-4 ধারা আইনের মধ্যে কেরালায় সংরক্ষণ আছে। তাতে মুসলমান জনগোষ্ঠী ভিত্তিতে, আত্মসামাজিক ধর্মভিত্তিতে নয়, খ্রিস্টান, জৈন এবং বৌদ্ধ সবাই আছে, হিন্দু আছে, ওই ওবিসির মধ্যে, ওটা আধা ওবিসির মধ্যে আছে। কেরালায় আছে, তেলেঙ্গানা আছে, অন্ধ্রপ্রদেশে আছে, কর্ণাটক আছে, এখানে মুসলমান না আছে, মুসলমান বিভিন্ন গোষ্ঠী আছে। তার আগে আমরা জানি মন্ডল কমিশন 7টা মুসলিম সাবকাস্টকে রেখেছিল সংরক্ষণ আওতায়, যেমন জোলা আনসারি, সেই মন্ডল কমিশন, বিশ্বনাথ প্রতাপ সিং, গোপাল সিং কমিটির রিপোর্ট, রঙ্গনাথ মিশ্র কমিটির রিপোর্ট, তাকে ফলো করে বাম সরকার তড়িঘড়ি ভাবে ভোট চলে যাবে মুসলমানদের। সাচার কমিটির রিপোর্টে মুসলমানদের চরম দুর্দশা, বাঙালি মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে, এটা প্রমাণ হয়েছিল। তাই বাধ্য হয়ে তড়িঘড়ি একটা আইন করা হয়েছিল, সেটাকে পাস করা যায়নি, মানে বিল পাস করা হয়েছিল, বিলটা অনুমোদন হয়নি, রাজ্যপাল অনুমোদন করেননি, তড়িঘড়ি ভাবে। তাই এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করেছিল, প্রশাসনিক নির্দেশে এই সংরক্ষণটা চালু হয়েছিল। আইনটা হয়েছিল মমতা ব্যানার্জির সময় 2012 সালে, তখন ক্ষমতা আসার পর এই উপেন বিশ্বাস থেকে করেছিল। চূড়ান্ত ভ্রান্তিকরণের মধ্য দিয়ে, চরম অনাদর অযত্নের মধ্য দিয়ে এই আইন রচিত হয়েছিল, তাই বরবাদ হয়েছে। মাননীয়া যদি মনে করেন প্রকৃতপক্ষে মুসলমানদের প্রাপ্য যদি সংরক্ষণ থাকে, তরিত পিছিয়ে অনগ্রসর, ধর্মের ভিত্তিতে না। আবার বলি, গণরা যাদের ঢুকিয়েছেন তাদের বের করে দিন, যাদের আর্থিক অবস্থা তুলনামূলক বা সামাজিক অবস্থা অত খারাপ নয়, যেখানে চ্যালেঞ্জ হতে পারে, তাদেরকে ওবিসি তকমা থেকে সরিয়ে দিন, রাখবেন না, সরিয়ে দিন। আপনাকে 97% মুসলমানদের খুশি করতে হবে না, আপনি 20% 30% মুসলমানদের খুশি করবেন। যাদের প্রাপ্য অ্যাকচুয়ালি বাকিদের নেবেন না, গুলিয়ে দেবেন না, টোটাল সংরক্ষণটা জলে চলে যাবে। তাই আপনি রেকটিফাই করুন, আলোচনা করুন, ভাবনা চিন্তা করুন করে, লয়ারকে দিয়ে, যেমন কাটমানি শিক্ষকদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে একদিনের মধ্যে চলে গেছেন। আপনি ওবিসি ঘটনা কিন্তু একদিনের মধ্যে যাননি, বলছেন ভোট মিটে যাক তারপরে যাবো। ঠিক আছে, গিয়ে হেরে আসবেন না, জিতে আসবেন। আর হেরে গেলে বলবেন এই মোদিদের ষড়যন্ত্রের জন্য হয়েছে, তাই মোদি থেকে সাবধান। এইসব ডায়লগ বাজি করবেন না। আপনাদের ভোট দুধের গাইরা দিয়েছে, মোদিদের দুধের গাইরা ভোট দেয়নি। আর এই মোদিজিদের বলি সবকা সাথ সবকা বিকাশ। আপনারা দেখুন ন্যায্যভাবে আইনের মধ্যে থেকে সকলের বিকাশ হচ্ছে কিনা। যদি সংরক্ষণ সবাইকে না দেওয়া যায়, সংরক্ষণ তুলে দিন, তফসিলি জাতি উপজাতিকেও সংরক্ষণ দেওয়ার প্রয়োজন নেই তাহলে। কারণ সংবিধানে পরিষ্কার বলা আছে 20 বছরের জন্য এই সুযোগ। আজকে 76 বছর হয়ে গেছে স্বাধীনতা, 20 বছর কবে চলে গেছে? তারা কি এখনো উন্নত হয়নি সংরক্ষণ পেয়ে? তাদের সংরক্ষণ রেখেছেন কেন?
যদি তারা এখনো ব্যাকওয়ার্ড থেকে যায়, তাহলে অন্য ব্যাকওয়ার্ডদেরকে আপনি কেন অপেক্ষা করবেন? উপেক্ষা করতে পারেন না। অন্য ব্যাকওয়ার্ডদের নিতে হবে। সেখানে মুসলমান বলে কেউ বাদ যেতে পারে না। আমি ছিলাম কামাল, 20 বছর আগে কামার ছিলাম, হিন্দু ছিলাম। আমি ছিলাম মুচি, আমি ছিলাম জেলে। 50 বছর আগে আমার বাবা জেলে ছিল, হিন্দু ছিল, তিনি ধর্মান্তরিত হলেন, মুসলিম হলেন। আমি তখনও ব্যাকওয়ার্ড ছিলাম, এখনো ব্যাকওয়ার্ড আছি। আমার 50 বছরের আগে বাবা যদি পেতে পারে, আমিও পেতে পারি। হিন্দু বলে পাবে আর মুসলিম বলে পাবে না? ব্যাকওয়ার্ড তো সে আর্থিকভাবে, সামাজিকভাবে। আপনি দৃষ্টিকোণটা ক্লিয়ার করুন। কারণ ভারতবর্ষে যে মুসলমান, বিশেষ করে বাংলার যে মুসলমান, তারা আরব থেকে উন্নত জাতি, তারা আশরাফ না। 3টে ক্যাটাগরি আছে মুসলমানদের মধ্যে: আশরাফ, আতরফ আর জল। কি? আশরাফ, আতরফ আর জল। আশরাফ হচ্ছে উচ্চ বর্ণের বলা যায়, যদিও বর্ণভেদ ইসলামে নেই, এসব মানে না, ভেদাভেদ কিচ্ছুটি নেই, কিন্তু উচ্চ স্তরের, এরা যুগ যুগ ধরে তার উচ্চ স্তরের থেকে আশরাফ। বাকি আরজল এবং আতরফ এরা দলিত, পিছিয়ে পড়া, অনগ্রসর অংশ থেকে ধর্মান্তরিত। তাদের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা দেখুন, সেই দৃষ্টিকোণ থেকে সংরক্ষণের ব্যাপারটা বিবেচিত করুন। আর এই যে মুসলমান সমাজপতি, এই যে ধর্ম রাজনৈতিক নেতা, আবার রাজন্য নিয়ে থাকেন। রাজন্যা কি বলেছে, কি খেয়েছে, মোদিজি কি খায়, কেমন পড়ে, কোন মন্দিরে যায়, দিদি কোন মসজিদে যায়, ইমাম মাথা দেয় কিনা, মাথা হিজাব দেয় কিনা, এটা নিয়ে থাকুন। এটা করে জাতিকে ধ্বংস করেছে। আমরা আপনাদের ধ্বংস করব। নতুন প্রজন্ম উঠছে, এই পিএইচডি করা ছেলেরা নতুন প্রজন্ম, এরা আপনাদের থরে তুলে গঙ্গা জলে ফেলে দেবে। আপনাদের জন্য এই জাতির এই দুর্দশা। নাহলে আপনারা বলতে পারেন যে দিদিকে ভোট দাও। কেন বলেছেন? এই ওকালতি করতে গেছেন কেন? কেন করতে গেছেন? সাধুরা বিজেপিকে ভোট দাও বলতে পারবে না, আর আপনি দিদিকে ভোট দাও বলতে পারবেন? এই ইমাম পরিষদ, আপনি বলতে পারেন? সাধুরা যদি বিজেপিকে ভোট দাও বললে অপরাধ হয়, ভোট দাও কেউ বলেনি, যদি বলে সেটাকে অপরাধ বলতে পারেন। আর ওরা তো সাধু, তাহলে আপনারা কি অসাধু নাকি? তাহলে কি আপনারা অসাধু? ইমাম সাহেবদের বলছি, আপনারা কি করে দিদিকে ভোট দাও বলতে পারেন? তার দিদির যত অপকর্ম, যত অন্যায়, তার দায় আপনাকে নিতে হবে। এই যে ইডি আসছে, এই যে দুর্নীতি, এই অন্যায়ের দায় কি ওই ইমাম সাহেব আপনারা নেবেন? নেবেন? ধন্যবাদ।